ঘটনাটি ইন্দোনেশিয়ার বহু পুরাতন একটা ভৌতিক চিনির কারখানাকে ঘিরে। তবে এটা সম্পূর্ণ বাস্তব সত্য ঘটনার উপর নির্মিত একটা সুপারন্যাচারাল হরর মুভি, যা আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে, আসলে হরর মুভি এমনও হতে পারে। ইন্দোনেশিয়ার এক গ্রামের কিছু ছেলে মেয়ে তারা চাকরির খোঁজে দূরে একটা পুরনো চিনির কারখানায় আসে। আর এরপর তারা জানতে পারে উক্ত কারখানাকে ঘিরে এক রহস্যময় ভয়ানক সত্য ঘটনা। জানা যায় উক্ত কারখানায় বেশ কিছু বছর আগে ভয়াবহ আগুন লেগে শত শত শ্রমিক আগুনে পুড়ে মারা যায়, যাদের কোনো খোঁজ পরে আর পাওয়া যায় না। রাত 9টার পরে বেজে ওঠে এক সতর্কবার্তা, রেড অ্যালার্ট। আর এরপরই সবার বাইরে প্রবেশ একদমই নিষেধ। যারা এই রেড অ্যালার্ট অমান্য করে পরে তাদের রহস্যজনকভাবে মৃত্যু হয়। এই অভিশপ্ত চিনির কারখানা যেন এক ভয়ানক মৃত্যুপুরী। তো এই ভয়ানক কারখানাতে কিছু ছেলে মেয়ে অজান্তি চাকরির খোঁজে আসে। আর এরপর তাদের সাথে যা যা হয় সেটা দেখে আপনিও ভয় পেতে বাধ্য হবেন। তো মুভিটি ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার আমরাও কাঙ্ক্ষিত সেই অভিশপ্ত চিনির কারখানায় প্রবেশ করি এবং জেনে নেই ওই শ্রমিকদের সাথে উক্ত কারখানায় কি এমন হয়েছিল, কি এমন সত্য যা সরকার থেকেও লুকিয়ে রাখা হয়েছিল। দেখে আসি ভাইরাল সিম্পল ম্যানের গল্পে এবং আওয়ে সুরিয়াদির পরিচালিত বেস্ট অফ হরর মুভি পাবলিক গুলায়ের গল্প কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। সালের ঘটনা। ইন্দোনেশিয়ার কোনো এক গ্রামের কিছু লোক একটা গাড়িতে উঠছে। তাদের গন্তব্য দূরে কোনো এক চিনির কারখানায় চাকরির উদ্দেশ্যে। এই ছেলেটির নাম হেনরা, এরপর ফাদিল, এন্ডা, ন্যানিং, ফ্র্যাঙ্কি এবং বি। এই মেয়েটির নাম ওয়াতি। এই ওয়াতি আর হেনরার সাথে খুব শীঘ্রই বিয়ে হওয়ার কথা। তো এই 7 জন তারা সবাই একই গ্রামের খুব ভালো বন্ধু। খানিকক্ষণ বাদে সবাইকে নিয়ে গাড়ি চলতে শুরু করে। এরপর শুরু হয় তাদের এক দীর্ঘ যাত্রা। প্রায় সন্ধ্যার আগে তারা কাঙ্ক্ষিত চিনির কারখানায় এসে হাজির হয়। তবে কারখানার ভেতরটা কেমন জানি গোমট বাঁধা, আশেপাশে তেমন কোনো মানুষজন নেই। তো তারা সবাই কারখানার অফিসিয়াল কাজ শেষ করে। এরপর তাদের সবাইকে থাকার জন্য গোডাউনের ভেতরে কোয়ার্টার দেওয়া হয়। মেয়ে আর ছেলে আলাদা আলাদা কোয়ার্টারের ব্যবস্থা। সবাই যার যার কক্ষে চলে যায়। এরপর এন্ডারা সবাই রাতের খাবার খায়। আর তখনই তারা শুনতে পায় বাইরে একটা হুইসেলের শব্দ ভেসে আসে। এন্ডারা কিছু বুঝে উঠতে পারে না। তারা ভাবে হয়তো এটা ঘুমোতে যাওয়ার অ্যালার্ম। অন্যদিকে ফাদিল তার কক্ষে নামাজের প্রস্তুতি নিচ্ছিল। জায়নামাজ বিছানোর সময় সে দেখে তার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তবে পরক্ষণে সেখানে আর কাউকেই দেখা যায় না। এতে ফাদিল বেশ ভয় পেয়ে যায়। তো এখন থেকে অদ্ভুত ঘটনাগুলো শুরু হয়। অন্যদিকে এন্ডা রান্নাঘরে পানি পান করছিল। তখনই সে লক্ষ্য করে তার পেছন থেকে কেউ একজন সরে যায়। এন্ডা ঘরের সামনে গিয়ে দেখে ঘরের দরজা খোলা। তাই সে ঘর থেকে বের হয়ে বাইরে চলে আসে। বাহিরটা রাতের আধারে বেশ গা ছমছম করার মতো জায়গা। চারপাশে নিস্তব্ধতা, কোথাও কেউ নেই। এন্ডা খেয়াল করে কেউ একজন হেঁটে যাচ্ছে। তবে সে তাদের কক্ষ থেকে বের হয়েছে। তাই এন্ডা তার পিছু করে। এন্ডা ওই ব্যক্তির পিছু করতে করতে একটা পর্যায়ে সে কারখানার ভেতরে দূরে একটা গোডাউনের ভেতরে চলে যায়। এন্ডা ভেতরে দেখে চারপাশে বড় বড় মেশিন, পুরনো যন্ত্রপাতি। এরপর সে আরো কিছুটা ভেতরে যায়। একটা জায়গা আসার পরে এন্ডা শুনতে পায় উক্ত গোডাউনের ভেতরে বেশ কিছু লোকজন অস্পষ্টভাবে কথা বলছে। তখনই আবার এন্ডার পেছনে সাদা পোশাকে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তো এন্ডা বেশ অবাক হয়ে সামনে এগোয়। এত রাতে গোডাউনের ভেতরে তো কারোরই থাকার কথা নয়। এন্ডা হাঁটতে হাঁটতে অন্য একটা বড়সড় দরজার কাছে আসে, কিন্তু দরজার ভেতর থেকে লক। এন্ডা তখন পাশেই একটা ফাঁকা জায়গা থেকে ভেতরে উকি দেয়। সে দেখে ভেতরে বেশ কিছু লোকজন বসে একটা বিশেষ অনুষ্ঠান পালন করছে। এই অনুষ্ঠান দেখে মোটেও সুবিধার মনে হচ্ছিল না। তখনই আবার দেখা যায় উক্ত অনুষ্ঠানের সবাই এন্ডার দিকে এক দৃষ্টিতে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এটা দেখে এন্ডা বেশ ভয়ে নিচে পড়ে যায়। আর তখনই উক্ত গোডাউনের দরজা থেকে বিশাল আকৃতির একটা কালো অবয়ব বেরিয়ে আসতে দেখে এন্ডা দ্রুত দৌড় দেয়। তো এরপর ঘটনা পরের দিন সকালে। এন্ডারা সবাই তৈরি হয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এন্ডা তখন নেনিংদের জিজ্ঞেস করে তারা গত রাতে কেউ বাইরে গিয়েছিল কিনা, কিন্তু তারা জানে না, তারা কেউই বের হয়নি। তো আজ তাদের কাজের প্রথম জয়েনিং। সবাইকে লাইনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। একজন মহিলা তাদের সবার দায়িত্বে আছেন, তার নাম মার্নি। তিনি সবার সাথে উক্ত কারখানার কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। এরপর তিনি বলেন সন্ধ্যায় এবং রাত 9টায় 2টা অ্যালার্ম বাজানো হয়। রাত 9টায় বাষ্পের অ্যালার্ম বাজানোর পরে কোনো কর্মীর বাইরে যাওয়া একদমই নিষেধ। এটা বাধ্যতামূলক।
এন্ডা বেশ ভয় পেয়ে যায়, কারণ গত রাতে সে তো বাইরে গিয়েছিল। তো এরপর তাদের প্রত্যেককে তাদের নিজ নিজ কাজের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। এন্ডাকে মিসেস মার্নি তার অফিস কক্ষে নিয়ে যান অফিসিয়াল কাজের জন্য। এরপর সবাই যে যার কাজে ব্যস্ত। যেহেতু এটা চিনির কারখানা, তাই উক্ত কারখানায় মৌসুম ভিত্তিক কাজ পরিচালিত হয়। বাকি মৌসুমে কারখানা বন্ধ থাকে। এইদিকে ফাদিলরা সবাই আখের খেতে কাজ করছে। অবসর সময় সবাই একসাথে বসে গল্প করছিল। ডি তখন সবাইকে বলে, বেশ কিছু বছর আগে এই কারখানায় নাকি খুব ভয়াবহ আগুন লেগেছিল এবং উক্ত কারখানায় তাদের মতো মৌসুমী শ্রমিকরা সবাই আগুনে পুড়ে নাকি মারা যায়। আর এর জন্যই নাকি রাতে বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ। ভয়ানক আত্মা চারপাশে ঘুরে বেড়ায়। তবে বাকিরা কেউই ডির কথার তেমন গুরুত্ব দিচ্ছিল না। অন্যদিকে এন্ডা অফিস কক্ষে বসে কাজ করছিল। তখনই সে শুনতে পায় তার পেছনে কেউ একজন ফিসফিস করে কথা বলছে। এন্ডা পাশে ঘুরতেই দেখে তার মাথার কাছে একটা ভয়ানক মাথা উল্টো হয়ে ঝুলে আছে। এই দৃশ্য দেখে এন্ডা মারাত্মক ভয়ে চিৎকার দিয়ে পাশে সরে গেলে তখন সেখানে আর কাউকে দেখা যায় না। এন্ডা বেশ ভয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। বাইরে এসে দেখে তাদের সাথে রানী নামের একটা মেয়ে সে একা হেঁটে গোডাউনের ভেতর দিকে যাচ্ছে। এন্ডা রানীকে পিছু করতে করতে গিয়ে দেখে রানী একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এন্ডা রানীকে ডাকে। রানী তখন পেছনে ঘুরে এন্ডার দিকে সজোরে দৌড় দেয়। কাছে আসতেই দেখা যায় সেটা রানী নয়, বরং হাওয়ায় মিলিয়ে একটা ভয়ানক ছায়ামূর্তিতে পরিণত হয়ে এন্ডাকে ধাওয়া করে। এন্ডা দৌড়ে কারখানা থেকে বেরিয়ে আসে। সে মারাত্মক ভয় পেয়ে আছে, কাউকে কিছু বলতেও পারছিল না। তো ওই দিন রাতেও এন্ডাদের সাথে বেশ কিছু আজব ঘটনা ঘটে। এই যেমন নেনিং ওয়াশরুমে আসলে তার পেছনে বেশ কিছু অদ্ভুত ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যাদের পুরো শরীর আগুনে পুড়ে ঝলসে গেছে। আবার এন্ডা নামাজ পড়তে গেলে তার পেছনে সেই পুড়ে যাওয়া ছায়ামূর্তিকে দেখে সে বেশ ভয় পেয়ে যায়। তো পরের দিন সকালে আবার সবাই যে যার কর্মস্থলে ফিরে যায়। এন্ডা তার অফিসে যাওয়ার পথে দেখে দূরে রানী নামের সেই মেয়েটি একটা জায়গায় বসে কি যেন করছে। তবে তার সামনে থেকে রেল লাইনের উপর দিয়ে একটা গাড়ি আগ নিয়ে এগিয়ে আসছে। এন্ডা রানীকে ডাকে। রানী তখন এন্ডার দিকে তাকিয়ে মুচকি হাসে। এরপর সে উঠে দাঁড়ায়। বিষয়টা দেখে এন্ডা বেশ অবাক, তাই সে সেই দিকে দৌড় দেয়। এন্ডা চিৎকার করে রানীকে সরে যেতে বলে। দেখা যায় উক্ত আখের গাড়ি এসে রানীর সামনে থেমে যায়। এরপর গাড়িতে থাকা আখের সুচলো মাথাগুলো রানীর উপর এসে পড়ে। এতে রানী বেশ আহত হয়। এন্ডা এই দৃশ্য দেখে সজোরে চিৎকার করে। মিসেস মার্নি এন্ডার উপর বেশ রেগে যান। তারা বুঝতে পারেন এটা কোনো সাধারণ ঘটনা নয়। সেখানে তখন ফ্যাক্টরি সুপারভাইজার মিস্টার সামিম এসে মার্নিকে জানান ঘটনাটা বেশ জটিল, তাদের রিচুয়াল করে দেখতে হবে। তো এই মহিলার নাম জিনা। তিনি পরপর 3টে নারিকেল কাটেন। তবে দেখা যায় সেগুলোর ভেতর থেকে কালো জাতীয় পানি বের হচ্ছে। সামিম তখন বলেন তার অনুমান মনে হয় ঠিক। জিনা জানান আজ বিকালে তাদের নৈবেদ্য অনুষ্ঠানের প্রস্তুতি নিতে হবে। সামিম জিজ্ঞেস করেন ওরা কিসের কারণে রেগে গেছে। তবে জিনা এই বিষয়ে কিছুই জানেন না। তবে তিনি বলেন এটা মোকাবেলা করার সময় আমাদের শান্ত থাকতে হবে। তো ওই দিন বিকেলে জিনা আর সামিম একটা গোডাউনের ভিতর এসে কিছু একটা তন্ত্রমন্ত্র পড়ছিলেন। সামনে কিছু জিনিস রাখা, 2টা গরু এনে সেখানে রাখা হয়েছে, তাদের সামনে কিছু ফল। জিনা বলেন আশা করি প্রস্তাব তারা গ্রহণ করবে। এরপর দরজা আটকে দেয়া হয়। এইখানে তারা কারা সেটা আস্তে আস্তে পরে জানা যাবে। তো পরের দিন সকালে জিনা আর মিস্টার সামিম এসে দরজা খোলেন। দেখেন তারা গরুগুলো যেমন রেখেছিল তেমনই রয়েছে। সামিম বলেন তারা কেন নৈবেদ্য গ্রহণ করেননি। এটা দেখে তারা আরো বেশি চিন্তায় পড়ে যান। এরপর দেখা যায় তারা উক্ত গরুর মাথা কেটে কারখানার ভেতরে একটা সুবিশাল গাছের নিচে বসে কিছু একটা আচার অনুষ্ঠান পালন করছেন। এটা মোটেও সুবিধার মনে হচ্ছিল না। মনে হচ্ছে তারা শয়তানকে রাজি খুশি করার জন্য এই অনুষ্ঠান পালন করছেন। যাই হোক, তো ওই দিন রাতেরই ঘটনা। ফাদিল ঘুমিয়েছিল। হঠাৎ করে তার মুখের উপর থেকে কিছু রক্তের ফোঁটা পড়ে। এতে ফাদিল জেগে যায় এবং চোখ খুলে দেখে এই অবস্থা। একটা মেয়ের মাথা নেই, রক্তাক্ত অবস্থায় তার সামনে দাঁড়িয়ে আছে। ফাদিল মারাত্মক ভয় পেয়ে যায়, সে নড়তে পারছিল না। পাশে তাকিয়ে দেখে ওই মেয়ের কাটা মাথাটি তার পাশেই অনবরত হেসে চলেছে। তো পরের দিন সকালে ফাদিলের কাজে যেতে দেরি হয়ে যায়, তাই সে একা হেঁটে যাচ্ছিল। তখন সে দেখে কারখানার ভেতরে একটা পুরনো কূপের কাছে সামিমার জিনারা কি যেন একটা দেখে আতঙ্কিত হয়ে আছে। তো তারা যাওয়ার পরে ফাদিল লুকিয়ে উক্ত কূপের কাছে এসে দেখে কূপের ভিতরে একটা ছেলের মৃতদেহ এমন অবস্থায় পড়ে আছে। তখন সেখানে মিস্টার সামিমও চলে আসে। ফাদিল তখন সামিমকে বলে এমনটা কি করে হলো। তো সামিম তখন ফাদিলকে ভালোভাবে দেখেন এবং তিনি বলেন তুমি কোনো সাধারণ লোক নও। এই কারখানায় তুমি কি কি দেখতে পেয়েছো সেটা আমাকে বলো।
এতে আমাদের কাজে সাহায্য হবে। তো এরপর দেখা যায় ফাদিল আর এন্ডাকে জিনার কাছে নিয়ে আসা হয়। জিনা তখন এন্ডাকে বলেন, তুমি কি দেখেছো সবকিছু আমাকে বলো। তো এন্ডা তখন বলে সে ওই দিন রাতে কারখানার ভেতরে একটা পুতুলের নাচের অনুষ্ঠান দেখতে পায়। কেন এন্ডা উক্ত জায়গায় গিয়েছিল সেটাও সে খুলে বলে। তো এরপর শামীম ফাদিলের কাছে জানতে চায় সে নাকি একটা স্বপ্নে দেখেছিল। স্বপ্নে সে কি দেখেছিল সেটা বলতে বলেন, কারণ এই স্বপ্নে কোনো সাধারণ স্বপ্ন নয়, নিশ্চয়ই কোনো না কোনো সূত্র পাওয়া যাবে। হয়তো এই স্বপ্নের মাধ্যমে আমাদের কিছু জানানো হচ্ছে। তো ফাদিল তখন বলেন সে দেখল দুজন লোক কারখানার পশ্চিম গুদাম থেকে লুকিয়ে বের হয়ে যাচ্ছে। এটা শুনে জিনা বেশ চিন্তায় পড়ে যান এবং বলেন হয়তো তারাই নিয়ম লঙ্ঘন করেছে। এই পশ্চিম গুদাম নিষিদ্ধ, কারোরই প্রবেশ নিষেধ। এর কারণ জিনা বলেন এই পশ্চিম গুদামেই সবথেকে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তো এরপর জিনারা সবাই মিলে উক্ত ভবনের সামনে একটা বিশেষ আচার অনুষ্ঠানের আয়োজন করেন। দেখা যায় শামীমের গলায় জিনা একটা চাবুক পেঁচিয়ে ধরা মাত্রই শামীম কেমন জানি অস্বাভাবিক হয়ে যান, তার চোখ লাল হয়ে যায়। তখন তিনি ভয়ানক গলায় বলেন এই জায়গায় মানুষ এবং জিন একসাথে বাস করে, যে প্রতিশ্রুতি ভঙ্গ করবে সে মারা যাবে। তো এরপর সে সেখানে নৃত্য করতে শুরু করে, পাশে ভাঙা কাচের উপর দিয়ে হেঁটে যান। এরপর শামীম মুক্ত ভাঙা কাচের টুকরোগুলো মুখে নিয়ে খাচ্ছেন। এই দৃশ্য দেখে এন্ডারা তো বেশ ভয় পেয়ে যায়। এরপর ঘটে এক অদ্ভুত ঘটনা। দেখা যায় মিস্টার শামীম এক অদ্ভুত ভঙ্গিমায় কোনো প্রাণীর মতো হামাগুড়ি দিয়ে লাফিয়ে দ্রুত গতিতে কারখানার ভেতরে চলে যান। জিনা এবং ওইখানে থাকা এন্ডারা তারা পিছু করে। এরপর তারা সবাই কাঙ্ক্ষিত সেই পশ্চিম গোডাউন অর্থাৎ নিষিদ্ধ গোডাউনে চলে আসেন। আর এইখানে আসার পরে দেখা যায় এইখানে একটা বড় সাদা মূর্তি দাঁড় করানো, তার সামনে মিস্টার শামীম মাথা ঝুঁকে বসে আছেন। এন্ডারা সবাই এইখানে আসে। তখন জিনা বলেন অতীতে ঔপন্যাসিক যুগে নাকি এইখানে প্রায় দুর্ঘটনা ঘটত। তো পরে নাকি তারা মহারাতু নামক এক ভয়ানক জিনের সাথে একটি চুক্তি করে। চুক্তি ছিল তারা কেউ কাউকে কোনো প্রকার বিরক্ত করবে না। আর এরপর থেকে এই পশ্চিমের গুদামটি তাদের কাছে পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয়। কিন্তু গত 7 বছর আগে কিছু শ্রমিক এইখানে এসে খারাপ কিছু করেছে, আর এর জন্য বড়সড় একটা আগুন দুর্ঘটনা ঘটেছিল। আর তারপর থেকে এই গুদামটি বন্ধ। তবে এখন আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। হয়তো কেউ এইখানে এসে এই জায়গাকে অপবিত্র করেছে, যার জন্য মহারাতু রেগে গেছেন। শামীম তখন দেখেন ওইখানে একটা কাঠের বাক্স রাখা ছিল, যেটা এখন ফাঁকা। আর এই বাক্সেই মহারাতুর কিছু সোনার গহনা রাখা ছিল। তো সেগুলো চুরি হয়ে গেছে। এখন তো মহাবিপদ। জিনা জানান এখন তাহলে তারা মারাত্মক বিপদে আছেন। তো হঠাৎই তখন সেখানে থাকা মিসেস মার্নির চোখ মুখ থেকে রক্ত পড়তে শুরু করে এবং তিনি রক্তবমি করেন। গার্ডরা তখন তাকে নিয়ে সেখান থেকে চলে যান। তো জিনা তখন ফাদিলকে বলেন তার স্বপ্নে 2 ব্যক্তি মহারাতুর গহনা চুরি করেছে। এখন তারা কারা সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। এই দিকে দেখা যায় নেনিং তার কক্ষে আসে। সে কক্ষে ঢুকি দেখে তার কক্ষে কেউ একজন বসে কিছু একটা খুঁজছে। নেনিং কাছে যেতে পরক্ষণই সেটা উধাও হয়ে যায়। তবে নেনিং দেখে মেঝেতে কিছু গহনা এলোমেলো অবস্থায় পড়ে আছে। সে তখন দ্রুত গহনাগুলো নিয়ে কক্ষ থেকে বের হতে যায়, কিন্তু দরজার কাছে এসে দেখে সেখানে কোনো দরজাই নেই। পুরো কক্ষ দরজাহীন একটা রুমে পরিণত হয়ে গেছে। নেনিং বের হওয়ার জন্য চিৎকার করে। তখনই তার পেছনে বেশ কিছু সেই কালো আগুনে পুড়ে যাওয়া অবয়ব এসে তার দিকে এগোতে থাকে। এই দৃশ্য দেখে নেনিং মারাত্মক ভয়ে চিৎকার শুরু করে। ওই অবয়বগুলোর শরীর থেকে ধোঁয়া উঠছে, সবার দেহ ঝলসে গেছে। নেনিং এর চিৎকার শুনে হেনরা সেখানে এসে তাকে ধরে। তখন আবার সবকিছু স্বাভাবিক। তবে নেনিং মারাত্মক ভয় পেয়ে গেছে। তো এখন বোঝা গেছে মারাত্মক কাঙ্ক্ষিত সে স্বর্ণ তারাই চুরি করেছে। আর ফাদিলের স্বপ্নের সেই 2 ব্যক্তি হলো হেনরা আর নেনিং। তো তারা কক্ষ থেকে বাইরে বের হলে দেখে তাদের সামনে সবখানে সেই পুড়ে যাওয়া কালো অবয়বগুলো তাদের দিকে তাকিয়ে আছে। তখনই নেনিং দেখে হেনরার ঘাড় পুরোপুরি উল্টো দিকে ঘুরে তার দিকে তাকায়। নেনিং এই দৃশ্য দেখে মারাত্মক ভয় পেয়ে যায়। একটু পরে আবার সবকিছু ঠিকঠাক। তারা বুঝতে পেরেছে তাদের সামনে এখন মহাবিপদ, সুতরাং তাদের এই অলংকার ফেরত দিতে হবে। অন্যদিকে ফাদিল আর এন্ডা নেনিং এর কক্ষের মেঝেতে একটা স্বর্ণের হাতের বালা খুঁজে পায়। এরপর তারা সবাই মিলে নেনিংদের খুঁজতে বেরিয়ে পড়ে। ফাদিল একটা কক্ষে ঢোকে। তখনই সেখানে বিশাল দেহাকৃতির এক কালো অবয়ব চলে এসে ফাদিলকে গলা চেপে উপরে তুলে ফেলে। তো হতে পারে এই বিশাল কালো অবয়বই মহারাতু। ফাদিল কিছু দোয়া পড়লে ওই কালো অবয়ব সেখান থেকে উধাও হয়ে যায়। অন্যদিকে ডি আর ফ্র্যাঙ্কি রাস্তা দিয়ে হাঁটছে। তখন তারা দেখে তাদের পেছন থেকে সাইকেল চালিয়ে এক গার্ড ঘুরে বেরোচ্ছে, কিন্তু উক্ত গার্ডের মুখে বিশাল এক গর্ত, চোখ মুখ কিছুই নেই।
এটা দেখে তারা মারাত্মক ভয়ে দৌড় দেয়। এইদিকে ন্যানিং আর হেনরা সে নিষিদ্ধ গোডাউনে মিসেস জিনাদের কাছে এসে মহারাতুর অলংকার ফেরত দিয়ে দেয়। এন্ডারাও তখন সেখানে চলে আসে। জিনা তখন বলেন কেন তারা এইখানে এসেছিল আর কেনই বা তারা গহনা চুরি করেছে। তো ন্যানিং তখন পুরো ঘটনা তাদের খুলে বলে। তখন দেখা যায় একদিন রাতে ন্যানিং আর হেনরা লুকিয়ে এই নিষিদ্ধ গোডাউনের ভেতরে প্রবেশ করে। এরপর তারা দুইজন এইখানে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, কিন্তু তারা তখন জানতো না যে এই জায়গাটা সবার কাছে কতটা পবিত্র। তো একটু পরে তারা সেখানে সে সাদা মূর্তিটি দেখতে পায়, তার নিচে সেই কাঠের বাক্সটি। ন্যানিং উক্ত বাক্সটি খুলে দেখে ভেতরে বেশ কিছু গহনা, যা মহারাতুর গহনা। হেনরা তাকে এই গহনা নিতে নিষেধ করে, কিন্তু ন্যানিং গহনাগুলো সেখান থেকে নিয়ে চলে যায়। তো এই ঘটনা ওয়াতি জানতে পেরে সে হেনরার উপর বেশ রেগে যায়, কারণ শীঘ্রই তাদের সাথে তো বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে সে এই কাজ কিভাবে করতে পারল। ওয়াতি তখন বেশ রেগে সেখান থেকে বেরিয়ে আসে। একটু সামনে যেতেই ওয়াতি আর ঠিক থাকে না, দেখা যায় ওয়াতি হাওয়ায় ভেসে উপরে ওঠে। এরপর সে উক্ত গোডাউনের সামনে ভবনের ছাদে এসে দাঁড়ায়, সে ঠিক নেই। ফাদিলরা এসে দেখে ওয়াতির অবস্থা ভালো না, তার উপরে কিছু একটা ভর করেছে, সে অস্বাভাবিকভাবে হেসে চলেছে। তো তখন আবার দেখা যায় এই কারখানার যত শ্রমিক ছিল সবাই কেমন জানি হামাগুড়ি দিয়ে উক্ত ভবনের সামনে চলে আসে। এরপর তারা নিজে নিজেই সেই ভাঙা কাজ আর আগুনগুলো চিবিয়ে খায়। ফাদিলরা সবাইকে সরাতে চায় কিন্তু পারে না। হঠাৎই তখন এন্ডার কি যেন হয়, সে ঠিক থাকে না, সে গিয়ে একটা জায়গায় বসে পড়ে। এরপর এন্ডা অতীতের কিছু একটা দৃশ্য তার চোখের সামনে দেখতে পায়। তো সে দেখে সে পূর্বে ফিরে গেছে, একটা আচার অনুষ্ঠান চলছে। বেশ কিছু মানুষজন একটা পালকি নিয়ে আখের ক্ষেতের ভেতরে চলে আসে। এন্ডাও তাদের সাথে আসে। দেখা যায় ক্ষেতের মাঝে একটা গর্ত করা হয়েছে, উক্ত গর্তের ভেতরে একটা ছেলে আর একটা মেয়েকে ফেলা হয়, তারা পাপ করেছে। তো এরপর সবাই মিলে ওই দুইজনকে জীবিত মাটি চাপা দিয়ে দেয়। আর তখনই এন্ডা অচেতন হয়ে পড়ে যায়, ঘটনা বাস্তবে ফিরে আসে। জিনা আর সামিম বুঝে যায় তাদের এখন কি করতে হবে। তো তারা বলেন ন্যানিং এবং হেনরাকে প্রস্তুত করতে হবে, এখন তাদের বলিদান দিতে হবে, তাদের এখন আর কোনো উপায় নেই। এটা শুনে ন্যানিংরা কান্নাকাটি শুরু করে দেয়। তবে করার কিছুই নেই, তাদের এখন বরকনে সাজিয়ে বলিদান দিতে হবে, না হলে সবাই মারা পড়বে। তো এরপর ন্যানিং আর হেনরাকে বরকনে সাজানো হয়। এরপর একটা রিচুয়াল অনুষ্ঠান শুরু হয়, যেমনটা এন্ডা স্বপ্নে দেখেছিল। একটা পালকিতে করে হেনরা আর ন্যানিংকে আখের খেতে নিয়ে আসা হয়। এরপর একটা গর্তের ভেতর তাদের দুজনকে জীবিত ফেলে দেওয়া হয়। তো অন্যদিকে আবার দেখা যায় হেনরা আর ন্যানিং দুজনকে একটা কক্ষের ভেতরে রাখা হয়েছে। আসলে এইখানে জিনা বুদ্ধি খাটিয়ে দুইটা পুতুলকে বরকনে সাজান। অতঃপর উক্ত পুতুলের গায়ে হেনরা আর ন্যানিং এর রক্ত লাগিয়ে দেন। এরপর ওই পুতুল দুটোকে নিয়ে রিচুয়াল করে আখ খেতে কূপের ভেতর ফেলে দেওয়া হয়। অন্যদিকে ন্যানিং আর হেনরাকে একটা কক্ষের ভেতরে রাখা হয়েছে। তাদের চারপাশে লবণ দিয়ে একটা সাদা বৃত্ত আঁকা হয়, তারা উক্ত বৃত্তের বাইরে যেতে পারবে না। তো এইদিকে ওই পুতুলের কবর দেওয়া শেষ। তখনই দেখা যায় ন্যানিং আর হেনরা কক্ষের ভেতরে দাঁড়িয়ে আছে। হঠাৎই তখন সেখানে একটা দমকা হওয়ায় লবণের বৃত্ত সরে যায়। উক্ত কক্ষের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। ভেতর থেকে ন্যানিং আর হেনরার চিৎকার শোনা যায়। ফাদিলরাও সেখানে চলে আসে। এরপর দরজা ভাঙার চেষ্টা করে, তবে তখন আবার দরজা আপনা আপনি খুলে যায়। সবাই ভেতরের অবস্থা দেখে একদমই হতবাক, কারণ ভেতরের অবস্থা ছিল এইরকম, মানে ক্ষেতের ভেতরে যে পুতুল দুটোকে মাটি চাপা দেওয়া হয়েছিল সেই পুতুল দুটোই এখন কক্ষের ভেতরে। কিন্তু এটা কি করে সম্ভব? তো ফাদিলরা তখন বুঝে যায় তাহলে ন্যানিং আর হেনরাকে ক্ষেতে কূপের ভেতরে পাওয়া যাবে। তাই তখন তারা দৌড়ে উক্ত কূপের কাছে এসে মাটি খুঁড়তে শুরু করে। তখনই আবার জিনা আর সামিমের কি যেন হয়, তারা রক্ত বমি করতে শুরু করে। জিনা তখন অস্বাভাবিক হয়ে যান আর বলেন মানুষের নোংরা কৌশল মহারাতকে ঠকাতে পারবে না। ফাদিলরা মাটি খুঁড়ে দেখে হেনরা আর ন্যানিং এইখানে রয়েছে, তবে তারা আর বেঁচে নেই। কিন্তু ঘটনাটি বেশ অবাক করার মতোই। যাই হোক, এই ঘটনার পরে কাঙ্ক্ষিত চিনির কারখানা থেকে ফাদিলরা সাথে সকল শ্রমিকরা সবাই বাড়ি চলে যায়। তো তারা গাড়িতে বসে আছে। ফাদিল তখন খেয়াল করে এন্ডার পেছনে ভয়ানক কেউ বসে আছে। তার মানে এই অভিশাপ থেকে তারা এখনো মুক্তি পায়নি। আর মুভিটি এইভাবেই শেষ হয়। আসলে কিছু ঘটনা ঘটে যার সত্যিকারে কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, সেগুলো একদমই অপ্রাকৃতিক ঘটনা। এমনই অনেক সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত অনেক মুভি আমার চ্যানেলে দেয়া আছে, সময় পেলে দেখে আসবেন। আর পরবর্তীতে কি ধরনের মুভি দেখতে চান সেটা কমেন্টে লিখে যান। আপনাদের করা প্রত্যেকটি মন্তব্য আমার কাছে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। তো মুভিটি ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর কেমন আছেন সবাই? খুব ভালো, তাই না? আজ এ পর্যন্তই। কথা হবে সামনের ভিডিওতে, যা খুব শীঘ্রই আসতে চলেছে।
ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।